পাঠ করছি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই নামক বইটি। আজ ষষ্ঠ পর্ব। আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি আজ মেঘের চাঁদ ঢেকে রাখো, নইলে আমরা মারা যাব। অনেকক্ষণ হয়ে গেল আমাদের কমান্ডার ও অন্য সাথীরা এখনো এলো না। আমরা সেলফ ডিসিশন নিলাম এবং সাথীর 3 সাথীকে জানালাম আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এর মধ্যে কমান্ডার ও অন্য সাথীরা না এলে আমরা পালিয়ে যাব, কারণ আকাশে চাঁদ উঠলে আর পালাতে পারবো না। পালাতে হলে চাঁদ ওঠার আগেই পালাতে হবে। এই হিজল বাগানের পরেই ধান ক্ষেত। সেই ক্ষেতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যরা পজিশনে আছে। আকাশে চাঁদ উঠে গেলে চাঁদের আলোয় হিজল বাগান থেকে ধান খেতে যাওয়া মাত্রই পজিশনে থাকা সৈন্যরা আমাদের দেখতে পাবে, আর দেখা মাত্রই সৈন্যরা গুলি করে আমাদের ঝাঁঝরা করে দিবে। অতএব কিছুক্ষণের মধ্যে পালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে বললাম, আমি এখন পালিয়ে যাব, তোমরা যদি যেতে চাও তাহলে আমার সঙ্গে যেতে পারো। 4 জন মিলে পালাতে লাগলাম। ঘুটঘুটে অন্ধকার, নিজেকে নিজে দেখা যায় না। আমরা 4 জন একে অপরের থেকে যাতে বিচ্ছিত না হই, সেই জন্য গায়ে গায়ে মিশে পথ চলতে লাগলাম। হিজল বাগান থেকে ধান খেতে এসে পড়লাম। ধান খেতে কিছুক্ষণ চলার পর আমরা দাঁড়িয়ে পড়লাম। অত অন্ধকার যে আমরা কি সোজা হাঁটছি না এক জায়গায় ঘুরছি কিছুই বুঝি না। তবে এইভাবে যে পালাতে পারবো না তা বুঝতে পারলাম। হয়তো সারা রাত হেঁটে দেখা যাবে আমরা যে জায়গায় ছিলাম সে জায়গায় ঘুরপাক খাচ্ছি। সাথী 3 জন ঘাবড়ে গেল, আমিও ঘাবড়ে গেলাম। একজন জিজ্ঞেস করলো, এখন উপায় কি? বললাম, দাঁড়িয়ে তো থাকা যাবে না, হাঁটতেই হবে, তাতে যা হয় হবে। তবে সকলেই খেয়াল রাখবে, গ্রামের মানুষ যে পথে চলে সেই পথে ঘাস উঠে গিয়ে সাদা মাটির পথ হয়। সেই পথ অন্ধকারেও আবছা দেখা যাবে। আমরা হাঁটতে থাকি, সেই পথ পেলে একটা উপায় হবে। আমাদের একসাথে বিমল বলল, দাঁড়ান, আমার পায়খানা পেয়েছি। আমরা দাঁড়ালাম। বিমল পায়খানা করতে বসেই বলল, পেয়েছি পেয়েছি, পথ পেয়েছি। আমরা সবাই দেখলাম, হ্যাঁ, এই তো গ্রামের মানুষের পায়ে চলার পথ। বিমলের পায়খানা শেষে খুঁজে পাওয়া পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। মনে অনেক ভয়, এই পথ না হারায়। সাথী নওশির আলী নসু বলল, দাঁড়ান, আমার শরীর কেমন ভারী হয়ে যাচ্ছে। বললাম, ভারী হোক আর হালকা হোক, দাঁড়াবার সময় নেই বন্ধু। এর মধ্যেই দেখলাম একটা লোক ধান খেতে বসে বিড়ি বা সিগারেট খাচ্ছে। প্রতি টানে টানে ফুলকি দিয়ে স্পষ্ট আগুন দেখা যাচ্ছে। আমি নিশ্চিত হলাম এই লোক বেসামরিক লোক, মানে পাবলিক। কেননা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই সময়ে এই রাতে এই যুদ্ধ ময়দানে বিড়ি বা সিগারেট খেতে পারে না। সামরিক প্রশিক্ষণকালে যুদ্ধ ময়দানে রাতের বেলায় বিড়ি বা সিগারেট খাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে বিশেষ তামিল দেয়া হয়। সাথী বন্ধুদের বললাম, এই লোককে ধরে গান পয়েন্টে নিয়ে পালাবার পথ বের করে নিতে হবে। এই লোককে এই গান পয়েন্টে আমাদের সাথে নিয়ে পালাতে হবে। আপনারা বিড়ির আগুন লক্ষ্য করে ক্রলিং করে ওই লোকের 2-3 হাত সামনে যেয়ে অবস্থান নেবেন। আমি ক্রলিং করে পেছন দিক দিয়ে ওই লোককে গান পয়েন্ট করব, যাতে ওই লোক চিৎকার বা দৌড়ে পালাতে না পারে। আমাদের কোনো প্রকার শব্দ করা চলবে না, এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা ক্রলিং করে যাওয়া শুরু করলাম। আমি ঠিক পেছন দিক দিয়ে ওই লোকের পিঠে হাত রেখে বললাম, ক্যাডা? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, আমি 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 ধমকের স্বরে বললাম, চুপ। এরপর ধীরে ধীরে ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? ভদ্রলোক বললেন, জিতেন হাজং। নামটি আমার চেনা চেনা লাগলো, তবুও
G3 রাইফেলের ব্যারেল পিঠে ঠেকিয়ে বললাম, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলুন, নইলে গুলি করে মেরে ফেলব। আমরা কাদেরিয়া বাহিনীর লোক। সঙ্গে সঙ্গে ভদ্রলোক বললেন, আপনাদের জন্যই তো আমি নৌকা নিয়ে এসেছি। নৌকা কোথায়? ঘাটে। চলুন আগে ঘাটে যাই। জিতেন হাজং হলেন কমরেড মণি সিংয়ের কমিউনিস্ট পার্টির সদস্য। সংগ্রামী আর বিপ্লবীদের সাহায্য করাই তার ধর্ম। সুনামগঞ্জ সীমান্ত এলাকার বাসিন্দা চিরকুমার জিতেন হাজং চিরকাল মানুষের সেবা করেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এই সুনামগঞ্জ অঞ্চলের মোটামুটি সমস্ত মানুষ জিতেন হাজংকে চেনে। তিনি ইতিহাস প্রসিদ্ধ তেভাগা আন্দোলন, লাঙ্গলজার জমিদার এবং জমিদারি প্রথা বাতিল আন্দোলনের বিপ্লবী যোদ্ধা ছিলেন। যৌবন বয়সে তিনি কমরেড মণি সিংয়ের সহযোদ্ধা ছিলেন। তিনি ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহে তীর ধনুক নিয়ে ব্রিটিশ সৈন্যদের সাথে যুদ্ধ করেছেন। ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা হয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলে তেমন একটা যুদ্ধ না হওয়ায় তিনি যুদ্ধ করতে পারেননি বলে দুঃখিত। আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ জিতেন হাজং এর কাছে নেশার মতো লাগে। সীমান্তে আমাদের ঘাঁটিতে তিনি একবার এসেছিলেন। যোদ্ধাদের জিতেন হাজং ভালোবাসেন। নিজের বিপদ উপেক্ষা করে যোদ্ধাদের সাহায্যে এগিয়ে আসতে তিনি দারুণ আনন্দ পান। তাই আমরা যখন সীমান্ত থেকে দেশের ভেতরে ঢুকি, তখন থেকে নিরাপদ দূরত্বে থেকে তিনি আমাদের ছায়ার মতো অনুসরণ করেছেন। এই অঞ্চল তার এতই নখদর্পণে যে আমরা যখন রাতে রওনা হতাম, তিনি সহজে অনুমান করে নিতে পারতেন আমরা এক রাতে পায়ে হেঁটে কত দূরে এবং কোথায় গিয়ে পৌঁছাতে পারি। পরের দিন তিনি আবার আমাদের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান নিতেন, কিন্তু সরাসরি আমাদের কাছে আসতেন না। এই অঞ্চলের হিন্দু মুসলমান সকলের কাছে তার সমান সমদর ছিল। ঘর সংসার ত্যাগী চিরকুমার এই পুরুষের কাজই ছিল আজ এই গ্রাম, কাল অন্য গ্রাম ঘুরে বেড়ানো। ঘাটে এসে দেখলাম সত্যি একটা বড় জেলে নৌকা রয়েছে, সঙ্গে ৩ জন মাঝি। জিতেন হাজং সহ আমরা ৪ জন নৌকায় উঠে বসলাম। আমাদের ৪ জনের একজন হলো কমান্ডারের ছোট ভাই অরুণ সরকার। নৌকায় উঠে অরুণ সরকার বলল, দাদারে ছাড়া যাবো না, দাদারে আনার ব্যবস্থা করেন। জিতেন হাজং বললেন, তোমরা নৌকায় বহো, আমি কমান্ডারকে খুঁজে আনি। জিতেন হাজং কমান্ডার সুকুমার বাবু এবং অন্য সাথীদের খুঁজে আনতে গেল। আমরা ৪ জন নৌকা থেকে নেমে শুয়ে পজিশন নিয়ে থাকলাম। একসময় অন্ধকারে দেখলাম খুবই কাছাকাছি একদল সৈন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে আমাদের দিকে আসছে। আমরা ৪ জন পজিশনে চুপ করে শুয়ে থাকলাম। সৈন্যরা আমাদের ২-৩ হাত দূরে নৌকার দিকে এগিয়ে গেল। এরপর কমান্ডার সুকুমার বাবু আস্তে আস্তে কোকিলের কণ্ঠে কুকু করে ডাক দিলেন। আমরা বুঝতে পারলাম এই সৈন্যদল আমাদেরই সাথী। আমরাও পাল্টা কুকু ডাক দিয়ে তাড়াতাড়ি নৌকা নিয়ে গেলাম। সার সার দ্রুত সবাই নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিল। অতিরিক্ত বৈঠা ও মাস্তুল দিয়ে আমরাও নৌকা বাইতে লাগলাম। আকাশে চাঁদ ওঠার আগে অন্তত ২-৩ মাইল দূরে চলে যেতে হবে। দ্রুত গতিতে নৌকা চলতে লাগলো। ২/৩ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ চতুর্দিকে হালকা রূপালী আলো ছড়িয়ে আকাশে উঠল। চাঁদের মিষ্টি পরিষ্কার আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। কুল কিনারা বিহীন বিশাল জলরাশির মাঝে একটা নৌকায় আমরা সবাই বসে আছি। এতক্ষণে আমাদের মুখে কথা ফুটল। আমরা সবাই আশ্চর্যজনকভাবে বিধাতার কৃপায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় পালিয়ে এসেছি। এ যেন কিছুতেই বিশ্বাস হতে চায় না। মনের আনন্দে মনে হলো উচ্চ কণ্ঠে গান গাই। আমাদের এই বাঁচার পেছনে যার একক অবদান, তিনি আর কেউ নন, তিনি হলেন মানুষের সেবায় উৎসর্গকৃত প্রাণ জিতেন হাজং। জিতেন হাজং এর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।
ঋণের শেষ নেই। কোনোদিন কি এমন আসবে যেদিন জিতেন হাজুংয়ের ঋণ শোধ করার অন্তত চেষ্টা করা যাবে? ভোর হলো, নৌকা তীরে ভিড়ল। আমরা সবাই নৌকা থেকে নেমে পড়লাম। জিতেন হাজংকে বুকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। আবার পথ চলতে শুরু করলাম। এবার পথ চলার লক্ষ্য হলো সীমান্তের দিকে। উদ্দেশ্য, সীমান্তের নিকটবর্তী জায়গা দিয়ে আমরা ঘুরতে থাকব। জনগণের অবস্থা খুব একটা ভালো দেখলাম না। আমাদের হাতে অস্ত্র আছে বলে জনগণ আমাদের কিছু বলেনি, কিন্তু মনে হয়েছে পারলে জনগণ আমাদের ধরে ফেলে। জনগণকে এত বোঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্রষ্টা, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইত্যাদি, কিন্তু জনগণ গ্রহণ করছে না, কেবলই তা প্রত্যাখ্যান করছে। মনটা ভীষণ খারাপ। তাহলে কি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা শূন্যের কোঠার চেয়েও নিচে নেমে গেছে? জনগণ যদি আমাদের আশ্রয় না দেয়, তাহলে আমরা গেরিলা যুদ্ধ করব কিভাবে? জনগণ আর গেরিলা যোদ্ধার সম্পর্ক হতে হবে। পানি আর মাছের, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, গেরিলা যোদ্ধাও জনগণ ছাড়া বাঁচে না। পানি যদি মাছকে আশ্রয় না দেয়, তাহলে মাছের যেমন নিশ্চিত মৃত্যু হবে, ঠিক জনগণ যদি গেরিলা যোদ্ধাকে আশ্রয় না দেয়, তাহলে গেরিলা যোদ্ধারাও নিশ্চিত মৃত্যু হবে। মনে নানান প্রশ্ন। শেখ মুজিবুর রহমান কি মানুষের কাছে এতই অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল? তাকে এইভাবে খুন করা হলো। আমরা তার প্রতিবাদে যুদ্ধ করতে এলাম, অথচ জনগণ আমাদের গ্রহণই করছে না। আসলে সশস্ত্র প্রতিবাদী শেষ কথা নয়। আমরা যারা শেখ মুজিবের অনুসারী, আমাদের নিজেদের কর্ম দ্বারা এবং জনগণকে বোঝানোর মাধ্যমে ধীরে ধীরে আবার জনগণকে শেখ মুজিবের প্রতি মমত্বশীল করে তুলতে হবে এবং শেখ মুজিবুর রহমানের হারানো জনপ্রিয়তা আবার ফিরিয়ে আনতে হবে। তাহলেই কেবল আমরা সশস্ত্র যুদ্ধ বা নিরস্ত্র লড়াই বিজয়ী হতে পারব। এছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। জেনারেল মাহমুদুল হাসানের সৈন্যরা জনগণের মাধ্যমে আমাদের গতিবৃদ্ধির খবরাখবর নিয়ে পথে পথে এমবুশ করতে থাকলো। এমবুশ মানে আগে থেকেই ফাঁদ পেতে বসে থাকা। আমরা এক সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল মাহমুদুল হাসানের এমবুশে পা দিলাম। সন্ধ্যায় এক আখ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় আগে থেকেই এমবুশ করে ফাঁদ পেতে বসে থাকা বাংলাদেশ আর্মির সৈন্যরা অতর্কিতে আমাদের আক্রমণ করল। আমরা আখ ক্ষেতের ভেতর আশ্রয় নিয়ে পাল্টা জবাব দিলাম। প্রথমে তীব্র লড়াই শুরু হলো, তারপর রাতভর থেমে থেমে সংঘর্ষ চলতে লাগলো। রাত পোহালো, ভোর হলো। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সৈন্যরা দুর্বার গতিতে পুনরায় আক্রমণ শুরু করলো। আমরা তার যথাযথ জবাব দিতে লাগলাম। যতই বেলা বাড়তে লাগলো, আক্রমণ পাল্টা আক্রমণ ততই বাড়তে লাগলো। আমরা যে আখ ক্ষেতে আশ্রয় নিয়েছিলাম, গুলিতে সেই ক্ষেতের আখ ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। আমাদের গুলি ক্রমশ ফুরিয়ে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো। ধীরে ধীরে আমাদের অস্ত্রগুলো একের পর এক থেমে যেতে লাগলো। যখনই আমাদের একটা অস্ত্র থেমে যায়, তখনই বুঝতে পারি আমাদের সাথী যোদ্ধার গুলি হয় শেষ, অথবা আহত কিংবা নিহত হয়েছে। সন্ধ্যা নাগাদ আমাদের একের পর এক প্রায় সকল অস্ত্র থেমে গেল, অর্থাৎ আমাদের প্রায় সকল সাথীর গুলি শেষ, অথবা আমরা প্রায় সাথী নিহত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে অবস্থা বেগতিক দেখে আমি ক্রলিং করে আখক্ষেত থেকে বেরিয়ে ধান খেতে ঢুকে পড়ি। সারা রাত ধান খেতে ক্রলিং করার পর যখন সকাল হয়, তখন আমি কোথায় তা আমি জানি না। ধান গাছের পাতা আর শীষের ধারে আমার সমস্ত শরীর কেটে ফালি ফালি হয়ে সারা দেহ থেকে বিন্দু বিন্দু রক্ত বের হতে থাকে। দীর্ঘ সময় ক্রলিং করার ফলে আমার দু হাঁটু, হাতের দুই কোনোয়
এবং বুক চিরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। শরীরে অসহ্য যন্ত্রণা, দেহে বল নেই, দেহ আর চলে না, দেহ নিস্তেজ। জীবনের মায়া ত্যাগ করে ধান খেতেই পড়ে রইলাম। একসময় ঘুমিয়ে পড়লাম, না জ্ঞান হারিয়ে ফেললাম জানি না। যখন হুঁশ ফিরে এলো তখন দেখি একটি কুকুর আমার নাক শুকছে। ধপ করে উঠে বসতেই কুকুরটি ৩-৪ হাত পা পিছনে সরে গেল। আমার পাশেই পড়ে আছে আমার জীবন রক্ষাকারী G3 অটো রাইফেলস আর 2টো ম্যাগাজিন। আমার কিছুই মনে নেই কেন আমি এই অবস্থায় এখানে। পেটে শুধু প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার জ্বালায় আমি অস্থির। চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব। ধীরে ধীরে আমার সমস্ত কিছু মনে হতে লাগলো। আমি আবার ভয় পেয়ে গেলাম, শত্রুর ভয়, মৃত্যুর ভয়। সঙ্গে সঙ্গে আমার মরণের সাথী, বাঁচার সাথী প্রিয়তমা G3 অটো রাইফেলটা আর ম্যাগাজিন দুটো হাতে তুলে নিলাম। এখনো একটা ম্যাগাজিন পুরো গুলি ভর্তি, অন্যটা অর্ধেক ভর্তি। আর G3-র সাথে ফিট করা ম্যাগাজিনে 20 রাউন্ড গুলির মধ্যে মাত্র 3 রাউন্ড গুলি আছে। কিন্তু গুলির ব্যাগটা কোথায় জানি না। এখন সকাল না দুপুর না বিকাল কিছুই বুঝি না। হাতের ঘড়িটা গুলির ব্যাগের মধ্যে কোথায় পড়ে গেছে। পেটের ক্ষুধা নিবারণের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো গ্রাম বা লোকালয়ে যাওয়া যাবে না। মানুষেরাও আমাদের শত্রু। আমাদের অবস্থা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের সকল মানুষই ছিল পাক হানাদার বাহিনীর শত্রু। তখন পাক হানাদার বাহিনীর যে অবস্থা হয়েছিল, এখন আমাদেরও সে একই অবস্থা হয়েছে। মানুষ আমাদের সাহায্য করবে না, মানুষের কাছে যাওয়া যাবে না। ক্ষুধার জ্বালায় ধান গাছের কচি ডগা আর কচি ধানের দুধ চুষতে লাগলাম। আর ভাবতে লাগলাম, এখনই অন্যত্র রওনা হব, না সন্ধ্যা হলে রওনা হব। এখন রওনা হলে শত্রুর কবলে পড়ার বিপদ, আর সন্ধ্যার পর রওনা হলে অন্ধকারে পথ হারাবার বিপদ। কোন বিপদটা গ্রহণ করব? পানির পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। আর কিছুক্ষণ পর পানির পিপাসায় এমনিই মরতে হবে। ফুল প্যান্টটা ভাঁজ করে নেংটির মতো বানালাম। শার্টটা খুলে কোমরের সাথে বেঁধে G3 রাইফেলটা বাঁ হাত দিয়ে শরীরের সাথে মিলিয়ে ধরলাম, যাতে দূর থেকে বোঝা না যায় আমার কাছে অস্ত্র। তারপর সোজা পানির খোঁজে হাঁটা শুরু করলাম। কিছু দূর হাঁটতে একটা পানির ডোবা পেয়ে পানি খেলাম। এক লোক পায়খানা করে ওই ডোবায় শৌচ করতে এসেছে। আমি ওই লোককে গান পয়েন্ট করে আমাকে সোজা সীমান্তের দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম, নইলে প্রাণে মরার হুমকি দিলাম। সীমান্তের কাছাকাছি আসতেই দূর থেকে ভারতের পাহাড় নজরে এলে আমি ওই লোকের হাত ধরে তাকে জোর করে নিয়ে আসার জন্য ক্ষমা চেয়ে ছেড়ে দিলাম। তারপর ভারতের পাহাড় লক্ষ্য করে দ্রুত হাঁটতে থাকলাম। সীমান্তে পৌঁছাতে আমার সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আমাদের সীমান্ত অঞ্চলের হাইড আউট বা ক্যাম্পে পৌঁছে দেখি আমার যুদ্ধের সাথী বৈদ্যনাথ কর মুমূর্ষু সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। বৈদ্যনাথ করের সারা শরীরে অসংখ্য ছোট ছোট ছিদ্র। সেই সকল ছিদ্র দিয়ে বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে। উপজাতীয় সাথী ডাক্তার জন হেনরি এবং রাধারমন রায় ঝান্টু বৈদ্যনাথ করকে চিকিৎসা করছে। বৈদ্যনাথ কর সুস্থ হওয়ার পর জানতে পারলাম যে আক্ষেত থেকে ক্রলিং করে পালিয়ে একটি কচুরিপানা ভরা পচা জলাশয়ে আশ্রয় নিয়েছিল। সেই পচা জলাশয়ে ছিল অনেকদিন না খাওয়া রক্তচোষা যোগ। রক্তচোষা যোগ বৈদ্যনাথকে পেয়ে কিলবিল করে ঘিরে ধরে রক্ত চুষে খেতে থাকে। বৈদ্যনাথ কর প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তা 2 হাত দিয়ে চেপে ধরে বসে থাকে, যাতে যোগ পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে পেটের ভিতরে ঢুকতে না পারে। বৈদ্যনাথ করের পালাবার কোনো পথ ছিল না, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর লোকেরা
ওই পুকুর পাড়ে সজাগ পাহারায় ছিল। পালাবার চেষ্টা করলেই ধরা পড়তে হবে, তাই সেনাবাহিনীর হাতে ধরা পড়ার চাইতে যোগকে রক্ত দেওয়াই শ্রেয় মনে করেছে বৈদ্যনাথ কর। বাংলাদেশ সেনাবাহিনী ওই পুকুর পাড় থেকে সরে যেতে যদি আর 1-2 ঘন্টা দেরি করত, তাহলে রক্তচোষা যোগ বৈদ্যনাথ করের শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলত। রক্তশূন্যতার কারণে এখনো যে কোনো সময় বৈদ্যনাথ কর মারা যেতে পারে। ওই দিনের যুদ্ধে আমি আর বৈদ্যনাথ কর ছাড়া আমাদের বাকি 17 জন সাথী নিহত হয়। জনসাধারণের চরম অসহযোগিতা এবং বিরোধিতার কারণে একই পরিণতি হয় বগুড়ার রেজাউল বাকি এবং দুলাল দে বিপ্লব ও তার সাথীদের। কমান্ডার দুলাল দে বিপ্লব যুদ্ধে প্রচণ্ড মার খেয়ে আহত অবস্থায় নৌকা করে পালিয়ে আসার সময় তীব্র যন্ত্রণায় তার 2IC মোহাম্মদ হিরুকে নির্দেশ দেয়, হিরু, তুমি আমাকে গুলি করে মেরে ফেলো। এই নির্দেশ পালনে 2IC হিরু অক্ষমতা প্রকাশ করলে পুনরায় দুলাল দে বিপ্লব একই নির্দেশ দেয়, কিন্তু হিরুও নির্দেশ পালনে পুনরায় অক্ষমতা প্রকাশ করে। এইভাবে কয়েকবার কমান্ডারের নির্দেশ পালনে 2IC হিরু অক্ষমতা প্রকাশ করার পর কমান্ডার দুলাল দে বিপ্লব অপর সাথী মদনকে এই মর্মে নির্দেশ দেয় যে, মদন, আমি কমান্ডার দুলাল দে বিপ্লব তোমাকে নির্দেশ দিচ্ছি, আমার 2IC হিরুকে আমি যে নির্দেশ দিব, হিরু যদি সেই নির্দেশ পালন না করে তাহলে তুমি হিরুকে গুলি করে মেরে ফেলবে। বলে 2IC হিরুকে নির্দেশ দিল, আমাকে গুলি করে মেরে ফেলো। তখন অনন্যোপায় হয়ে 2IC হিরু কমান্ডারের নির্দেশে কমান্ডার দুলাল দে বিপ্লবকে হত্যা করতে উদ্যত হল। 2IC হিরু কমান্ডার দুলাল দে বিপ্লবকে টেনে নৌকার গোলয়ের বাইরে মাথাটা ঝুলিয়ে দিল। দুলাল দে বিপ্লব, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি পড়তে লাগলো আর ফ্যাল ফ্যাল করে হিরুর দিকে তাকিয়ে থাকলো। হিরু জিজি রাইফেলের ব্যারেলটা দুলাল দে বিপ্লবের মাথায় ঠেকিয়ে গুলি করে দিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা পড়তে পড়তে একটা ঝাঁকুনি দিয়ে দুলাল দে বিপ্লবের দেহ নিথর নিস্তব্ধ হয়ে পড়ল। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্রনেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবদ্ধ। অপরদিকে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার বাসিন্দা ঢাকা কলেজের ছাত্রনেতা মেধাবী ছাত্র মোহাম্মদ ইউনুস যুদ্ধের শুরুতেই গুলিবিদ্ধ হয়। সারাদিন রক্তক্ষরণের পর নাকে মুখে ছেবড়ি উঠে ইউনুসের দেহ নিথর নিস্তব্ধ হয়ে যায়। সন্ধ্যায় ইউনুসের দেহ পরীক্ষা নিরীক্ষা করে মৃত সাব্যস্ত করে ইউনুসকে ফেলে অন্য সাথীরা পালিয়ে যায়। বছর 4 পরে ঘনিষ্ঠ এক প্রতিবেশীর বাড়িতে এক অনুষ্ঠানে ওই যুদ্ধের কথা উঠলে অনুষ্ঠানে আগত এক ভদ্রমহিলা রাগান্বিত ও ক্রুদ্ধ কণ্ঠে আমাকে গালাগালি দিয়ে বলেন, আমার ভাইকে তোমরা আহত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলে। ওই ভদ্রমহিলার কাছে জানতে পারলাম তিনি নিহত বলে ধরে নেয়া মোহাম্মদ ইউনুসের বড় বোন। ইউনুসের বড় বোনের কাছে আরও জানতে পারলাম যে যুদ্ধে ইউনুস আহত হয়েছিল সেই যুদ্ধে ইউনুসের বিপক্ষে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীতে একজন সুবেদার মেজর ছিল ইউনুসের ফুফাতো ভাই। সেই সুবেদার মেজর ইউনুসের চেহারা এবং ইউনুসের ডান হাতের কবজিতে থাকা কালো জট দেখে ইউনুসকে চিনতে পেরে জেনারেল মাহমুদুল হাসানের কাছে ইউনুসকে বাঁচিয়ে রাখলে অনেক তথ্য পাওয়া যাবে বলে ইউনুসকে বাঁচিয়ে রাখার প্রস্তাব করেন। জেনারেল মাহমুদুল হাসান তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ইউনুসকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। ইউনুসকে ওপেন হার্ট সার্জারি সহ গলা থেকে নাভি পর্যন্ত চিরে অপারেশনের মাধ্যমে সুস্থ করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ইউনুস গলা থেকে নাভি পর্যন্ত অপারেশনের এক বিরাট কাটা চিহ্ন নিয়ে 10 বছর জেল খেটে মুক্তি পায়। অন্যদিকে টাঙ্গাইলে এক ব্রিজ ভাঙতে গিয়ে ধরা পড়ে যায় বিশ্বজিৎ নন্দী। সামরিক আদালত বিশ্বজিৎ নন্দীকে ফাঁসিতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। বিশ্বজিৎ নন্দী ফাঁসির প্রকোষ্ঠে একে একে প্রায় 15টি বছর মৃত্যুর প্রহর গুনতে থাকে। ফাঁসি দেওয়ার নিয়ম অনুযায়ী সূর্য ডোবার পর এবং সূর্য উদয় হওয়ার আগে ফাঁসি কার্যকর হতে হবে। যখনই সূর্য ডুবে যেত, সন্ধ্যা হতো, বিশ্বজিৎ নন্দী অঝোর নয়নে কাঁদতে থাকত, সৃষ্টিকর্তা ঈশ্বরকে স্মরণ করতে থাকত। আজ এই রাতে আগামী সূর্যোদয়ের আগেই ফাঁসি হবে। আর পৃথিবীর সূর্য দেখবে না, পৃথিবীর আলো বাতাস ভোগ করবে না। এই সুন্দর ধরনী থেকে চিরবিদায় নিতে হবে। সারা রাত কাঁদতে থাকত আর প্রাণ ভরে ভগবানকে ডাকত। জীবনের শেষ ডাকা, আর কখনোই ভগবানকে ডাকতে পারবে না। এ ডাকাই শেষ ডাকা। এই তো জল্লাদ এসে গেছে, এখনই ফাঁসিতে ঝুলানো হবে, এখনই মৃত্যু। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক, এমনই হাসি, অট্ট হাসি। হ্যাঁ হ্যাঁ করে আমার ফাঁসি হয়নি, আমি মরিনি, আমি অন্তত। ফাঁসির অন্ধ প্রকোষ্ঠের বাইরের দেয়ালে হঠাৎ রোদের ঝলক, এমনই হাসি, অট্ট হাসি। হা হা করে আমার ফাঁসি হয়নি, আমি মরিনি, আমি অন্তত আরো একদিন বেঁচে গেলাম, আরো একদিন পৃথিবীতে থাকব, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করব। হা হা করে আমি মরিনি, আমি মরিনি, আমি আজ বেঁচে আছি। ফাঁসির অন্ধকার প্রকোষ্ঠে সারা দিন হাসি আর আনন্দ। দিন শেষে সূর্য যখন ধীরে ধীরে ডুবতে শুরু করলো, সন্ধ্যা নেমে এলো, আবার অঝোর নয়নে কান্না আর ঈশ্বরকে স্মরণ করা। এই বুঝি জল্লাদ এলো, ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে দিল, মৃত্যু হলো। এইভাবে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর, প্রায় 15 বছর। সারা দিন হাসি, সারা রাত কান্না। বিশ্বজিৎ নন্দী হিন্দু হওয়ায় ভারতের পশ্চিম বাংলার জনগণের সমর্থন এবং ভারত সরকারের চাপের কারণে ফাঁসি কার্যকর হয় না। পরবর্তীতে বিশ্বজিৎ নন্দীকে প্রায় 15 বছর পর নিঃশর্ত মুক্তি দেয়া হয়। নজিবুর রহমান নিহার ও শাহাদাত হোসেন সুজার যৌথ নেতৃত্বে 17 জনের একটি গ্রুপ 76 সালের আগস্টে সুজার নিজ জেলা গাইবান্ধা দখল করে। গাইবান্ধা দখলের প্রথম লড়াইয়ে সহযোদ্ধা আলমগীর নিহত হয় 3রা সেপ্টেম্বর 76। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে 6 বেঙ্গল এবং রংপুর ক্যান্টনমেন্ট থেকে 16 বেঙ্গল এর সৈন্যরা পুরো গাইবান্ধা ঘেরাও করে নিহার ও সুজাদের আক্রমণ করলে নিহার সুজারা পাল্টা আক্রমণের মাধ্যমে পিছু হটতে থাকে। লড়াই পিছু হটা করতে করতে নিহার সুজারা গোবিন্দগঞ্জ থানায় চলে গেলেও সেনাবাহিনীর ঘেরাও ভাঙতে পারেনি। 6 সেপ্টেম্বর 76 বিকেল 5টায় গোবিন্দগঞ্জের কামদিয়া গ্রামে নিহার সুজাদের 8 জন সাথী যোদ্ধা নিহত হয় এবং গুলি শেষ হয়ে যাওয়ায় ও আহত হওয়ায় নিহার সুজা হুমায়ুন সহ 8 জন সাথী বন্দী হয়। বন্দীদের মধ্যে নজিবুর রহমান নিহার, আবু বকর সিদ্দিকী, রেজাউল করিম রেজা এবং বিকাশ, এই 4 জন যোদ্ধা আহত অবস্থায় বন্দী হয়। সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুল, এই 4 জন অক্ষত অবস্থায় গ্রেফতার হয়। বন্দী হওয়ার ঘণ্টাখানেক পর আহত নিহার, বক্কর, রেজা ও বিকাশকে সেনাবাহিনীর লোকেরা সুজা, হুমায়ুন, মুন্না ও রফিকুলের সামনেই ব্রাশ ফায়ার করে মেরে ফেলে এবং জীবিতদের ঘণ্টা 2 পরে রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 মাস ব্যাপী নানা ধরনের নির্যাতন ও জবানবন্দি শেষে কর্নেল আজিজের 5 নং মার্শাল ল কোর্টের বিচারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
রংপুর, রাজশাহী এবং কুমিল্লার কারাগারে একটানা 10 বছর জেল খেটে সুজা, হুমায়ুন মুন্না ও রফিকুল মুক্তি পায়। সীমান্তে ফিরে এসে আমাদের জাতীয় মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম ওরফে বাঘা সিদ্দিকীকে রণকৌশলগত কারণে আমাদের গেরিলা যুদ্ধ করা সম্ভব নয় এবং উচিত নয় বলে আমার অভিমত ব্যক্ত করি। পেছনে শত্রু না রেখে রণকৌশল নির্ধারণের কথা বলি। দেশের মানুষের অবস্থা, আমাদের সম্পর্কে মানুষের ধারণা, সর্বোপরি শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ইত্যাদি বিস্তারিত বিচার বিশ্লেষণ করে কাদের সিদ্দিকী সরাসরি সম্মুখ সমরের সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা দিলেন, যুদ্ধে যত সময়ই লাগুক না কেন আমরা সামনাসামনি যুদ্ধ করব। প্রয়োজনে বাংলাদেশের 1 ইঞ্চি করে ভূমি মুক্ত করব। তবু পেছনে কোনো শত্রু রাখব না। আমরা বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ জেলার সীমান্ত অঞ্চলে শক্তিশালী ঘাঁটি স্থাপন করলাম এবং বেশ বড় এলাকা জুড়ে মুক্ত অঞ্চল তৈরি করলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরের সাথে আমাদের সম্মুখ যুদ্ধ চলতে লাগলো। সেনাবাহিনী বিডিআর চাইতো আমাদের সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে তাড়িয়ে দিতে। আমরা চাইতাম আমাদের মুক্তাঞ্চল আরো বাড়াতে। আমাদের সাথীরা ময়মনসিংহ জেলার কলমাকান্দা থানা আক্রমণ করে থানার ওসি আশরাফ উদ্দিনকে সস্ত্রীক ধরে মুক্ত অঞ্চলে নিয়ে আসে। পরে আমরা ওসি আশরাফ উদ্দিনকে চলে যেতে বললে তিনি চলে না গিয়ে আমাদের সাথে একাত্ম হয়ে যুদ্ধ করতে থাকেন। বছরখানেক পর আমাদের সর্বাধিনায়ক কাদের সিদ্দিকী আমাদের পক্ষে রেডিও টেলিভিশনে প্রচার চালানোর পর ওসি আশরাফ উদ্দিনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তিনি সস্ত্রীক ফিরে যান এবং কথা মতো ঠিকই রেডিও টেলিভিশনে তার সাক্ষাৎকারে আমাদের কথা প্রচার করেন। লন্ডন থেকে প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বাংলার ডাক নামক একটি সাপ্তাহিক পত্রিকা বের করে আমাদের কথা প্রচার করেন। এছাড়া আমাদের আর কোনো প্রচার ছিল না। ভারতের এসএসবি খুবই গোপনে আমাদের সাহায্য করত। তারা অত্যন্ত সংগোপনে আমাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত। এসএসবি এতই সতর্কতা ও গোপনীয়তার সাথে আমাদের সাহায্য করত যে তা ভারতীয় বিএসএফ সহ অন্যান্য সংস্থা ও কর্তৃপক্ষ পর্যন্ত জানত না। ভারতীয় এসএসবি বা সেন্ট্রাল সিকিউরিটি ব্রাঞ্চকে প্রত্যক্ষভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পরিচালনা বা নিয়ন্ত্রণ করতেন। যুদ্ধে পরাজয়। 1977 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। ব্যক্তিগতভাবে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক। ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশে অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পেছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ ছাড়া সাঁড়াশি কায়দায়
চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকীর সাথে সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ। একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মাইকে বলছে 48 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করো, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পেছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে 48 ঘন্টা কা আন্দার হাতিয়ার ডাল দো। আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বড় সোমেশ্বর নদী। নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মঈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পেছনে ছিল ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিস্ক বা ঝুঁকি নেবে না। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী আক্রমণ করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকে মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া 48 ঘন্টার সময় অতিক্রম হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির ওপর 12 ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ করে। সেই সময় পেছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের ওপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক গুলিও করিনি। তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল 20-30 নৌকা বোঝাই করে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী আক্রমণ করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতে আমাদের গোলা বারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলা বারুদের ভান্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতে মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট।
3 দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই। ক্যাম্পে 3-4টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি, আজ তাও নেই। আমরা যারা 71-এর মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেনি। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, তারপর নিজের খাওয়া জুগিয়েছে। 71-এর যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি, এবং যুদ্ধে অস্ত্র ও গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, কিন্তু গোলাবারুদের সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যের। আমাদের অস্ত্র প্রতি 5-7 রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র, যা 5-10 মিনিটও টিকবে না। আমার মনে এখনো আশা, শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে। আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগলো, আর বলতে লাগলো, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন, ইত্যাদি ইত্যাদি। 2 দিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলি নেই, চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই। অস্ত্র আছে, কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল। পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম, হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈন, মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্র কণ্ঠে আমাকে বললেন, দিন, আপনার অস্ত্রটা আমার হাতে দিন। আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম, তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদায়। এরপর জেনারেল হাসান বললেন, চলেন, আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো হাতে অস্ত্র, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বললে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকে ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র 75-এর 15ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি আওতায় মামলা থেকে থাকে, তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে। দুর্গাপুরে কয়েকদিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার করে মেরে ফেলা হয়।
এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বরোচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক, যার বদৌলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিলে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন। সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করা হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেন। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথা অনুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না, এই মর্মে মুচলেকা নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেন। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটান।